2013 সালের 5 মে হেফাজতে ইসলামে শাপলা চত্বর সমাবেশকে কেন্দ্র করে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বে এই আদেশ দেয়া হয়। তাদের বিরুদ্ধে সেদিনের ঘটনার ষড়যন্ত্র ও পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। ট্রাইব্যুনাল জানায়, প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আসামিদের আজ কারাগার থেকে হাজির করা হয়। প্রসিকিউশনের দাবি অনুযায়ী শাপলা চত্বরের ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত। এই ঘটনায় নিহতদের সংখ্যা গোপনের সহায়তার অভিযোগ রয়েছে সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার বিরুদ্ধে। এই মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, জিয়াউল আহসান, শাহরিয়ার কবির সহ আরও 6 জন ইতোমধ্যে কারাগারে রয়েছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং আগামী 7 জুন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে। পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়তে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজ রাজধানীর গুলিস্তানে জাতীয় স্টেডিয়াম এলাকায় প্রধানমন্ত্রী ঘোষিত ক্লিন ঢাকা কর্মসূচি বাস্তবায়নে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। ইশরাক হোসেন বলেন, আধুনিক ও বাসযোগ্য নগরী গড়তে প্রতিটি নাগরিকের নিজের বাসার আশপাশ পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে। তিনি আরও বলেন, পরিচ্ছন্ন নগরী গঠনে শুধু সরকার নয়, জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরও ক্লিন ঢাকা বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে আজ দেয়া হচ্ছে 24 মে টিকিট। রেলওয়ে জানিয়েছে, ঈদ উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। এর আগে 13 মে বিক্রি করা হয়েছে 23 মে টিকিট। এছাড়া 25 মে টিকিট বিক্রি হবে 15 মে, 26 মে টিকিট 16 মে এবং 27 মে টিকিট বিক্রি হবে 17 মে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রার ক্ষেত্রে একবারই টিকিট ক্রয় করতে পারবেন এবং সর্বোচ্চ 4টি টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়া এসব অগ্রিম টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না। এদিকে কুরবানির পশু পরিবহনের জন্য বিশেষ ব্যবস্থা হিসেবে চালু করা হচ্ছে 2টি ক্যাটল স্পেশাল ট্রেন। আগামী 22 ও 23 মে ট্রেন দুটি দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে কমলাপুর, তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে। অন্যদিকে পবিত্র ঈদুল আজহায় নারী যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রতিটি যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য একটি নির্দিষ্ট বগি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দর্শক, রাজশাহী থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী রেলওয়ের পশ্চিমাঞ্চল রেলের রাজশাহী স্টেশনে। গতকালকে থেকে রেলের যে যাত্রা, ঈদ যাত্রা, সেটার টিকিট বিক্রি শুরু হয়েছে। চলবে অগ্রিম টিকিট বিক্রি, চলবে হচ্ছে যাবার টিকিট, সেটা হচ্ছে 13 থেকে 17 তারিখ পর্যন্ত, এবং যেটা ফিরতি টিকিট সেটা শুরু হবে হচ্ছে 21 তারিখ থেকে শুরু হবে হচ্ছে ফিরতি টিকিট। এটা ফিরতি টিকিট বিক্রি, এটা চলবে হচ্ছে 25 তারিখ পর্যন্ত। আমাদেরকে ট্রেনের যে রেল সংশ্লিষ্ট যারা আছে তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট নিতে পারবেন এবং একসাথে সে 4 জনের টিকিট নিতে পারবেন, নিজের পরিবার, আত্মীয় স্বজন, এবং সেক্ষেত্রে নাম উল্লেখ করা থাকতে হবে। এছাড়া বিরতিহীন ট্রেন বাদে অন্যান্য যেসব ট্রেন আছে সেটাই যাত্রী ধারণ ক্ষমতা যেটা, তার থেকে 25% স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে। তো নিরবিচ্ছিন্ন এবং রেল সেবা নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষ এটা বরাবরের মতো এরকম আয়োজন করে থাকে যে অগ্রিম ট্রেন বিক্রি করে। আর সাধারণ যাত্রী যারা আছে তাদেরও আস্থার প্রতীক এই বাংলাদেশ রেলওয়ে। এখানে তারা স্বাচ্ছন্দ্যে যাওয়া আসা করতে পারে, সে কারণে রেলটাকে সবার প্রথমে পছন্দ থাকে, এরপরে বাস বা অন্যান্য যানবাহনের দিকে তাদের নজর থাকে। তো ঈদকে কেন্দ্র করে যে রেলের যে টিকিট এবং রেলের যে পরিস্থিতি, এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজু, ধন্যবাদ আপনাকে।
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫৫,২৯৮ জন বাংলাদেশি হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তবে এরই মধ্যে ১৪ জন বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যুর খবর জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছে। হজের সর্বশেষ বুলেটিন অনুযায়ী এখন পর্যন্ত মোট ১৪২টি ফ্লাইটে এসব হজ যাত্রী সৌদি আরব পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪,০৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫১,২২৭ জন। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ২৬ মে। মন্ত্রণালয় জানিয়েছে সৌদি আরবে যাওয়ার শেষ হজ ফ্লাইট আগামী ২১ মে পরিচালিত হবে, আর হজ শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে ৩০ জুন। বিগত দুইবারের তুলনায় এবার খুবই ভালো লাগছে আমাদের। এই যেমন আপনি যেমন প্যাকিং করে দিল, র্যাপিং করে দিল, এটা তো বিগত ২ বছর আমি পাইনি। আমি 2009-এও গেছি, 2018-তেও গেছি, এবার যাচ্ছি। এবার একটু ডিফারেন্স। দেশ ও জাতির জন্য আমরা দোয়া করব, যাতে দেশ ও জাতি সুন্দর সুষ্ঠুভাবে আমাদের রাষ্ট্র পরিচালিত হয়। এখন পর্যন্ত নিরাপত্তার ঝুঁকি তো আমরা পাই নাই। ইনশাল্লাহ এখন পর্যন্ত আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। দর্শক, এই মুহূর্তে আশকোনা হাজি ক্যাম্প থেকে হজ যাত্রার ২৭তম দিনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী শান্ত মাহমুদ। মালা, ধন্যবাদ আপনাকে। আজ কিন্তু হজযাত্রার ১৭তম দিন চলছে। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি আশকোনা হজ ক্যাম্পের ঠিক ভিতরের অংশে। যদি ভিতরের চিত্রমালা একটু দেখানোর চেষ্টা করি, আজ কিন্তু সর্বমোট ৪টি ফ্লাইট পরিচালনা করা হবে, যার মধ্যে বাংলাদেশ বিমানের ৩টি ফ্লাইট এবং সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট পরিচালনা করা হবে, যার মধ্যে ১৩৬৩ জন হজযাত্রী নিয়ে ৪টি ফ্লাইট আসলে বাংলাদেশ ছাড়বে আজকে, আমাদেরকে জানিয়েছে হজ কর্তৃপক্ষ। মালা, একটি বিষয় যদি জানিয়ে রাখি, তাহলে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ১৪৩টি ফ্লাইটের মাধ্যমে ৫৫,৬৮৬ জন হজযাত্রী সৌদিতে পৌঁছে গেছেন। এখন পর্যন্ত যদি মালা মৃত্যুর সংবাদ আমাদের কাছে এসেছে, এখন পর্যন্ত হজ পালনের উদ্দেশ্যে সৌদিতে গিয়ে কিন্তু আসলে ১৪ জন হজযাত্রী মারা গেছে, যার মধ্যে ৪ জন নারী এবং ১০ জন পুরুষ রয়েছে। মালা, একটি বিষয় যদি জানিয়ে রাখি, তাহলে আজ কিন্তু যে ৪টি ফ্লাইট রয়েছে বাংলাদেশ বিমানের, একটি ফ্লাইট কিন্তু গতকাল রাতে, একটি ফ্লাইট আজ সকালে এবং আরেকটি ফ্লাইট কিন্তু যাবে আজ দুপুর ৩টা ৪০ এবং বিকাল ৪টা ৪৫ কিন্তু একটি ফ্লাইট রয়েছে। আমরা ভিতরে কিন্তু আসলে হজযাত্রীদের তেমন পদচারণা না থাকলেও কিন্তু ব্যস্ত সময় পার করছেন ইমিগ্রেশন এবং যারা এই হজ ক্যাম্পের দায়িত্বে রয়েছেন তারা। মালা, এই ছিল আশকোনা হজ ক্যাম্প থেকে আমার কাছে সর্বশেষ। হাসপাতালের শিশু বিভাগে কান্নার শব্দ, উদ্বিগ্ন স্বজনদের ভিড়, কারো কোলে জ্বরাক্রান্ত শিশু, কেউ আবার অপেক্ষা করছেন চিকিৎসকের একটুখানি আশ্বাসের জন্য। বাংলাদেশ জুড়ে আবারও ফিরে এসেছে ভয়ঙ্করভাবে হাম, অথচ এই রোগের প্রতিষেধক বহু বছর ধরেই সহজলভ্য। সরকারি হিসেব বলছে চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে মে পর্যন্ত হামে প্রাণ গেছে ৪০০-রও বেশি শিশুর, আক্রান্ত হয়েছে অন্তত ৫০,০০০-এর বেশি শিশু। গত ২৪ ঘন্টায় সারা দেশে হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৩২ জনে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কয়েক দশকের মধ্যে এটি দেশে হামের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি। দর্শক, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হামের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রাজীব সাহা। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, গতকাল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 7 বছরের শিশু রাব্বি নামে এক শিশুর মৃত্যুবরণ করেছেন। এই নিয়ে কুমিল্লা জেলা হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন মোট 7 জন। আমরা ইতিমধ্যে জেনেছি যে 7 জনের মধ্যেই কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে 4 জন। আমরা ইতিমধ্যে আপনাদেরকে যদি একটু দেখাই, এছাড়া গত 24 ঘন্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরো 27 জন শিশু শনাক্ত করা হয়েছে। এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের 13 মে পর্যন্ত কুমিল্লার মোট 1527 জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে 102 জনের শরীরে সংক্রমণের নিশ্চিত প্রমাণ পাওয়া গেছে। এই পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 1105 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 962 জন। আমরা ইতিমধ্যে চিকিৎসাধীনের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন এই হাম প্রতিরোধে
এই সঠিক সময়ে টিকা এবং পাশাপাশি জ্বর এবং শ্বাসকষ্ট হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল কুমিল্লা থেকে হামের সর্বশেষ তথ্য। রাজীব, আপনাকে ধন্যবাদ। কুরবানির ঈদকে ঘিরে সারা দেশে শুরু হয়েছে পশুর হাট বসানোর কার্যক্রম। ঈদুল আজহার সামনে রেখে ইতোমধ্যেই রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ে অস্থায়ী ও স্থায়ী হাটগুলোতে জমতে শুরু করেছে গরু, ছাগল, ভেড়া ও মহিষের সরবরাহ। একই সঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন দেশের বিভিন্ন অঞ্চলের খামারিরা। খামার ও হাট সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, এবারও দেশীয় খামারে কুরবানির পশুর চাহিদা বড় অংশ পূরণ হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, ময়মনসিংহ ও চট্টগ্রাম অঞ্চলের খামারগুলোতে ব্যাপক হারে পশু প্রস্তুত করা হয়েছে। অনেক খামারি অনলাইনের মাধ্যমে আগাম অর্ডারও নিচ্ছেন, যাতে হাটে চাপ কমে এবং ক্রেতারা সহজে পশু কিনতে পারেন। অন্যদিকে হাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। দর্শক, কুরবানির পশুর হাট ও খামারিদের শেষ সময়ের প্রস্তুতির বিষয়ে এখন আমরা জেনে নেব আমাদের সহকর্মীদের কাছ থেকে। দর্শক, রাজধানী পুরান ঢাকায় কুরবানির শেষ সময়ে খামারিদের প্রস্তুতির সবশেষ জানাচ্ছেন সহকর্মী শফিক আহমেদ। মালা, আপনি জানেন যে ঈদ কিন্তু কুরবানি ঈদ কিন্তু খুব সমাগত, খুব কাছেই। তো ঈদকে সামনে রেখে কুরবানির হাটের প্রস্তুতিও চলছে একদিকে, অন্যদিকে যে খামারগুলো, যে ঢাকায় যে খামার ব্যবসায়ীরা, তাদের খামারগুলোতে কিন্তু পরিচর্যা চলছে, গরুর প্রস্তুতি চলছে তাদেরকে সুস্থ রাখার জন্য। ঈদ পর্যন্ত তাদেরকে হাটে উঠাবার জন্য তারাও প্রস্তুতি নিচ্ছেন। আমরা একটি খামার থেকে আপনাদেরকে, পুরান ঢাকার একটি খামার থেকে এই মুহূর্তে দেখাবার চেষ্টা করছি যে এখানে প্রায় 400-500 গরু আছে একটি খামারে। সেই গরুগুলো দেখাবার চেষ্টা করছি। তো তারা খামারিরা আমাদেরকে বলছেন যে এবারের গোখাদ্যের দাম কিন্তু আসলে অনেক বেড়ে গেছে। আর সব কিছু মিলিয়ে যদি আসলে বলা যায় যে এবার তারা আমাদেরকে জানিয়েছেন যে জ্বালানি তেলের কারণে কিন্তু পরিবহন ভাড়া অনেক বেড়ে গেছে, আর গোখাদ্যের বাজারও যদি চড়া, সেই হিসাবে এইবার ভালো গরুর দাম পাবেন এমনটা আশা করছেন যে খামার ব্যবসায়ীরা। মানে এই ছিল আমার কাছে রাজধানীর খামার থেকে শেষ মুহূর্তের প্রস্তুতি, তাদের খবর। ধন্যবাদ শফিক। দর্শক, এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। সেখানে পশুর খামারে আছেন আমাদের সহকর্মী শাহ পরাণ। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ অবস্থা। মালা, আপনি যেমনটি জানতে চেয়েছেন, কুরবানি ঈদকে সামনে রেখে কসবা গরু খামারিদের চলছে ব্যাপক প্রস্তুতি। দেশীয় পদ্ধতিতে লালন পালন করা গরু নিয়ে আশাবাদী খামারিরা। হাটে ভালো দাম এবং ক্রেতাদের চাহিদা বাড়বে এমন প্রত্যাশা তাদের। এদিকে খামারগুলোতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিক এবং মালিকরা। ছোট বড় সকল প্রকার গরু নিয়ে প্রস্তুত হচ্ছেন কুরবানির হাটের জন্য। কসবা উপজেলা ছোট বড় 350টি গরুর খামার রয়েছে, তার মধ্যে প্রায় 15,000 গরু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। মালা, এই ছিল কসবা গরুর খামার থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ শাহ পরাণ। দর্শক, চট্টগ্রামে গরুর হাটে আছেন আমাদের সহকর্মী তাপস দে আকাশ। আমরা তার কাছ থেকে জেনে নেব কুরবানির ঈদকে সামনে রেখে সেখানকার গরুর হাটের সবশেষ খবর। আপনাকে ধন্যবাদ। ঈদুল আজহা যতই গণিয়ে আসছে ততই গরুর হাট বাজারে সাধারণ মানুষের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে একটা হাটে যে গরু এনেছে সেই গরুগুলোকে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, চট্টগ্রামে কোরবানি পশুর মোট চাহিদা রয়েছে 8,18,671টি। এর মধ্যে শুধুমাত্র গরুর চাহিদা রয়েছে 4,99,280টি। স্থানীয় খামারিদের কাছে প্রস্তুত রয়েছে 7,83,151টি পশু। নগরীতে 13টি এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় মোট 215টির মতো গবাদি পশুর হাট বাজার রয়েছে। চট্টগ্রাম পশুর হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।
ঢাকা সহ দেশের 10 জেলার উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। এদিকে ওয়েদার অবজারভেশন টিমের পূর্বাভাস অনুযায়ী দেশে ইতোমধ্যে টানা 8 দিনের বৃষ্টি বলয় শুরু হয়েছে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় সাগর উত্তাল হয়ে ওঠার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। ইতোমধ্যে সাগরের সব মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দেশের নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দর্শক, ভোলা থেকে উপকূলে আবহাওয়ার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী মনসুর আলম। জি, ধন্যবাদ মালা। আপনি যেমনটা জানতে চেয়েছিলেন, ভোলায় কিন্তু দীর্ঘদিন যাবৎ বজ্রপাত ও বৃষ্টি হচ্ছে। তবে অতিরিক্ত এই বৃষ্টির কারণে কিন্তু কৃষকের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তবে অনেক কৃষকই আমাকে যেমনটা জানিয়েছেন যে অতিরিক্ত বৃষ্টির পানি জমে তাদের ফসল নষ্ট হয়ে গেছে। তবে এবং অনেক বাড়িঘরও কিন্তু গুঁড়িয়ে দিয়েছে বাতাসে। তবে ভোলার আবহাওয়া বিভাগ আমাকে যেমনটা জানিয়েছে, দীর্ঘ কয়েকদিন বৃষ্টির পরে কিন্তু আজ আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। তবে আজকের তাপমাত্রা কিন্তু 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। তবে এখন আকাশ ফর্সা থাকলেও কিন্তু সন্ধ্যায় ঝড়ো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছে এই যে বঙ্গোপসাগরে এই ঋতু পরিবর্তনের কারণেই কিন্তু কালোবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। এতে ভোলার নদ নদী কিন্তু কিছুটা উত্তাল থাকবে। এতে ভোলার আবহাওয়া অফিস উপকূলীয় জেলে এবং নৌযানকে সতর্কতার সাথে নৌ চলাচলের পরামর্শ দিয়েছেন। এই ছিল ভোলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানিয়েছেন নিহত যুবক সীমান্তের নিকটবর্তী এলাকায় আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর ডক্টরস ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। একই সঙ্গে সংশ্লিষ্ট 78 বিএসএফ ব্যাটালিয়নের কর্তৃপক্ষ সঙ্গে যোগাযোগ করা হয়। বিজিবি জানায় প্রাথমিকভাবে বিএসএফ কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে জানানো হবে বলে আশ্বাস দিলেও পরবর্তীতে তারা এই ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছে। এদিকে সীমান্তে ভারতের কাঁটাতারে বেড়া নির্মাণের উদ্যোগকে ঘিরে সতর্ক অবস্থায় আছে বিজিবি। এছাড়া স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশের মতে কাঁটাতারে বেড়া সম্পন্ন হলে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ পারাপার কমবে এবং নিরাপত্তা বাড়বে। তবে সীমান্ত নির্ভর ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের আরেক অংশ আশঙ্কা প্রকাশ করে বলছেন এতে ব্যবসা বাণিজ্য ও মানুষের চলাচলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। দর্শক, মৌলভীবাজারের জুড়ি সীমান্ত থেকে সীমান্তের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম সুমন। ধন্যবাদ মালা আপনাকে। আপনি জানেন যে সম্প্রতি সময়ে ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক সহিংসতা সৃষ্টি হয়েছিল, এরই প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের নির্দেশনায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বাংলাদেশের প্রত্যেকটি সীমান্তে তাদের যে নজরদারি, টহল এবং গোয়েন্দা তৎপরতা এটি কিন্তু বৃদ্ধি করেছে। আপনাদেরকে জানিয়ে রাখছি যে 52 বিজিবি ব্যাটালিয়ান তাদের যে সীমান্তবর্তী যে এরিয়া রয়েছে 114 কিলোমিটার, সেই জায়গায় প্রত্যেকটি সীমান্তেই তারা কিন্তু তাদের নিয়মিত টহলের বাইরে অধিক তৎপরতা, টহল বৃদ্ধি এবং সীমান্তে যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে তারা কিন্তু সর্বদা প্রস্তুত রয়েছে। আমার সাথে কথা হয়েছে 52 বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজনের সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের এই সহিংসতার পর এবং শুভেন্দু অধিকারীর যে ঘোষণা যে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে নিয়ে বিজিবি সব ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে প্রস্তুত রয়েছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের বটুলি সীমান্ত থেকে সর্বশেষ। ধন্যবাদ মালা আপনাকে। ওমানে গাড়ির ভেতর থেকে 4 বাংলাদেশি সহোদরের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ।
স্থানীয় সময় বুধবার রাজধানী মাস্কাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের মুলাদ্দা এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা রাশেদ, শাহেদ, সিরাজ ও শহীদ। তারা সবাই আব্দুল মজিদের ছেলে এবং দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত ছিলেন। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে ৪ ভাইয়ের মধ্যে ২ জন অবিবাহিত ছিলেন। আগামী ১৫ই মে তাদের দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে কেনাকাটা শেষে কর্মস্থলে ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন। ওমান পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘ সময় গাড়ি চালু অবস্থায় থাকায় এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের প্রভাবে তাদের মৃত্যু হতে পারে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা নিশ্চিত হতে ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। রংপুরের পীরগাছা উপজেলায় বিএনপির উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার একটি মিলনায়তনে সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান। পাশাপাশি দলীয় কার্যক্রম জোরদার করতে বিভিন্ন দিক নির্দেশনাও প্রদান করেন। সভায় জেলা ও উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল বলেছেন, জনগণ যেন সরকারি অফিসে গিয়ে অনুভব করে তারা দেশের মালিক। ক্ষমতার প্রতীক হিসেবে নয়, বরং জনসেবার সুযোগ হিসেবে সরকার পরিচালিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলে পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহেদ আরমান ও উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত আলী সহ অনেকে। চট্টগ্রামের সীতাকুণ্ডে যৌথ অভিযানে ৫৭৮ টন চাল জব্দ করা হয়েছে। বুধবার উপজেলার কদম রসুল এলাকায় সালেহা কার্পেট জুট মিলের একটি পরিত্যক্ত গুদামে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। এই ঘটনায় আজিজুল হক নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় সরকারি খাদ্য বন্ধ কর্মসূচির চাল অবৈধভাবে মজুত করে বিক্রির উদ্দেশ্যে গুদামে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি ও বেসরকারি বস্তাভর্তি চাল জব্দ করা হয়। চট্টগ্রামের সহকারী কমিশনার ভূমি আলমগীর হোসেন জানান, জব্দকৃত চালের উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি অসাধু চক্র সরকারি খাদ্য সহায়তার চাল বাজারজাত করার পরিকল্পনা করেছিল। ফেনী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৮,৮৩,২২০ টাকা মূল্যের গাঁজা ও বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়ন এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে গাঁজা সহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, 3 পিস, বিস্কিট, চকলেট এবং চোরাচালানে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৪৮,৮৩,২২০ টাকা। জব্দকৃত মালামাল পরবর্তী আইনি কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। অবৈধভাবে ভারতে যাওয়ার পর দেশটির বিভিন্ন এলাকায় আটক হওয়া ২০ জন শিশু কিশোরকে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। দীর্ঘদিন ভারতের বিভিন্ন শেল্টার হোমে ছিল তারা। বুধবার বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। এসব শিশু কিশোরদের বাড়ি যশোর, সাতক্ষীরা, নড়াইল, নওগাঁ সহ দেশের বিভিন্ন জেলায়। বাবা মায়ের সঙ্গে বিভিন্ন সময়ে ভারতে গিয়ে তারা দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। পরে তাদের ভারতের কিশোলয়া, সুকন্যা, কাজী নজরুল ইসলাম সহ মোট ৭টি শেল্টার হোমে রাখা হয়েছিল। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও বিপুল পরিমাণ শুল্কবিহীন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয় ৫ জনকে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM শফিকুল চৌধুরী জানান, বুধবার সকালে পুলিশের অভিযানে আশুগঞ্জ টোল প্লাজা এলাকা থেকে 2 মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 5 কেজি গাঁজা, ৩,৭১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর আগে একই এলাকার অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে ১৩,৮০০ পিস শুল্কবিহীন বিদেশি প্যাট্রন সিগারেট উদ্ধার করে পুলিশ। এ সময় গ্রেফতার করা হয় 3 চোরা কারবারিকে।
ময়মনসিংহের হালুয়াঘাটে অতিবৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন। বুধবার বিকেলে সরেজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে। এর আগের দিন রাতে প্রবল বৃষ্টিতে উপজেলার গাজীর ভিটা এবং ভুবনকুড়া এই দুটি ইউনিয়নে পাহাড়ি ঢল ও পানি বৃদ্ধি পেয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। পানির প্রবল স্রোতে দুটি কাঁচা রাস্তা এবং নদীর পাড় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ঘরবাড়ি পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা।